স্বাগত খেলা যুগে আপনাদের সাথে আছি আমি তাজিল খন্দকার। শুরুতে ক্রিকেটের খবর জানাবো। পরিবর্তন নয়, নতুন নির্বাচক প্যানেলের বিশ্বাস ধারাবাহিকতায়। সেই লক্ষ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম 2 ওয়ানডের জন্য 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মার্চে পাকিস্তানের বিপক্ষে খেলা স্কোয়াড নিয়ে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে মাঠে নামবে টিম টাইগার্স। সাকিবকে নিয়েও আপডেট দিয়েছেন বাশার। কোহিনুর কণা জানাচ্ছেন বিস্তারিত। কোনো পরিবর্তন নেই, চমক নেই, তবুও সাংবাদিকদের হাত থেকে রেহাইও নেই। নয়া নির্বাচক প্যানেলের প্রথম স্কোয়াড ঘোষণা বলে কথা। হাবিবুল বাশারকে পড়তে হলো মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন 15 সদস্যের স্কোয়াডের প্রত্যেকটা নাম। মোহাম্মদ সাইফ হাসান, তানজিদ হাসান। সবার প্রশ্ন একটাই, নতুন প্যানেল, নতুন চিন্তা, তবু কেন এলো না পরিবর্তন? আমাদের কাছে মনে হচ্ছে যেটা আমরা পলিসি সেট করেছি, যদি যখন কেউ আসবে সে যেন অ্যাটলিস্ট আমরা তাকে পর্যাপ্ত সুযোগ দিতে পারি। আগের নির্বাচক প্যানেলের উপর বরাবরই ছিল অভিযোগ, দল কেমন হবে জানত না ক্যাপ্টেন। বাশারের কোঙ্কি কথা বলেছিলেন মিরাজ কেমন দল চায়। সবসময় যে তার সাথে একমত হবে এমন না, আবার সবসময় বিমত হবে এমন কোনো কথা নেই। বাট আমরা ডেফিনেটলি আলাপ করবো এবং আলাপটা আমরা করেছি এবং অনেক আগেই করেছি। আমরা একবার না 2-3 বার বসেছি। গেল সিরিজটা মোটে ভালো কাটেনি সাইফ হাসানের, তবুও কেন রয়ে গেলেন এই সিরিজে? ব্যাখ্যা আছে বাশারের কাছে। সাইফ হাসানকে ইনক্লুড করা হয়েছে ওপেনিংয়ে, গত সিরিজটা তিনি খেলেছেন। দেখুন, আমরা জানি ওপেনিং পজিশনে আমরা বেশ একটু চেঞ্জ কয়েকবার আমরা একটু পরিবর্তন করেছি, কিন্তু আমরা আসলে এই জায়গাটা একটু সেটেল করতে চাই। শুধুই তো সাইফ নয়, গেল সিরিজে নামকা ওয়াস্তে স্কোয়াডে ছিলেন সৌম্য সরকার। 3টা ম্যাচই কাটিয়েছেন বেঞ্চে বসে। এবার সুযোগ পাবেন তো? আমি 2 দিন প্র্যাকটিস দেখলাম সৌম্য সরকারের। একটা জিনিস খুব আমার ইমপ্রেসিভ লেগেছে, ও যেভাবে অফ স্পিনটা হ্যান্ডেল করছে ইজ ভেরি গুড, বাট আই থিঙ্ক হি ইমপ্রুভড এ লট। ইজ এ ইম্পর্টেন্ট অ্যাসেট ফর দ্য টিম। নির্বাচক প্যানেলের উদ্দেশ্য একেবারে পরিষ্কার, ম্যাচ জেতাটাই এই মুহূর্তে মূল লক্ষ্য। এরই মধ্যে চলবে এক্সপেরিমেন্ট। ওডিআই বিশ্বকাপের টিকিট নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনো রিস্ক নেওয়া যাবে না। বাংলাদেশ টিম যখন খেলবে আমাদের ফার্স্ট প্রায়োরিটি থাকে কিন্তু ম্যাচটা জেতা। আমরা যখন টিমটা বানাবো, যে টিমটা করলে আমরা জিততে পারবো, ওইখানে আমরা কীভাবে একজন দুজনকে আমরা যারা দেখছি তখনই আমরা দেখবো। আমাদের যেমন সেকেন্ড অপশন। অবশ্যই আমরা ওয়ার্ল্ড কাপে যখন আমাদের চিন্তাভাবনা নিয়ে আমরা এই সিরিজগুলি করছি, সেটা নিয়ে আমরা চিন্তাভাবনা করে দলটা করছি। স্কোয়াড ঘোষণায় স্বাভাবিকভাবেই তার নাম নেই, তবুও তার নামটাই উঠে আসে বারবার, ওই যে শেষ বেলায় মিষ্টি মুখের মতোই। বাশারও জানিয়েছেন সাকিব আল হাসানকে নিয়ে আপডেটটা। তো আমি আসলে ওর সাথে এইসব বিষয় নিয়ে বেশি কথা বলেছি, বাকিটা ওর অ্যাভেলেবিলিটি তো পরের বিষয়। কারণ আমি যেটা ক্লিয়ার করেছিলাম যে যদি আমরা চাই, আমরা অবশ্যই চাইবো লম্বা সময়ের জন্য। বোলিং নিয়ে যেমন স্বস্তি আছে, তেমন ওপেনিং আর ব্যাটিং অর্ডার নিয়ে এখনও আছে চাপা অস্বস্তি। সেসব মেটানোর সুযোগ কিউইদের বিপক্ষে এই সিরিজটায়। আসছে 13ই এপ্রিল বাংলাদেশে পা রাখবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। মিরপুরে ওয়ানডে সিরিজ শুরু 17ই এপ্রিল। কোহিনুর কণা, 71। দুর্দান্ত পারফর্ম করেও পিএসএল এর পুরো আসরটা খেলা হচ্ছে না নাহিদ রানার। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজকে সামনে রেখে দেশে ফিরতে হচ্ছে মোস্তাফিজ, রিশাদ, শরীফুলদের। অভিষেক আসরে বাজিমাত করেছেন নাহিদ রানা। পিএসএল এ এক স্পেলে সবচেয়ে বেশি ডট করার রেকর্ড টাইগার স্পিডস্টারের। 3 ম্যাচে নিয়েছেন 5 উইকেট। বরাবরের মতো স্লোয়ার কাটারে ব্যাটারদের পরাস্ত করে সুনাম কামিয়েছেন মোস্তাফিজ। 5 ম্যাচে ওর সংগ্রহ 6 উইকেট। তবে আশানুরূপ পারফর্ম করতে পারেননি শরীফুল ও রিশাদ। 4 ম্যাচে 2টি করে উইকেট নিয়েছেন রিশাদ ও শরীফুল। বিগ ব্যাশে 15 উইকেট নেওয়া রিশাদ ছন্দ হারিয়ে বাদ পড়েছেন একাদশ থেকে। অন্যদিকে শেষ দিকে ফর্মে ফিরেও ইনজুরির কারণে পিএসএল খেলা হচ্ছে না পারভেজ ইমনের। কোনো ম্যাচ না খেলেই ফিরতে হচ্ছে তানজিদ তামিমকে। টি20 সিরিজের সময় আবার পিএসএল এ ফিরে যেতে পারেন মোস্তাফিজ। 13 তারিখ দেশে ফিরবেন ফিজ, রিশাদরা। নতুন চেয়ার, নতুন বোর্ড, নতুন সব সিদ্ধান্তের হিড়িক, কিন্তু টেবিলে যখন নতুন সব ডিসিশন, সিলেকশনে কেন সেই পুরনো ভিশন? নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ সামনে রেখে নতুন নির্বাচক প্যানেল যখন দল ঘোষণা করলো, তখন ওই যে পুরনো চাল যে ভাতে বাড়ে তত্ত্বেই সই। কালে ভদ্রে ব্যাট হাসানো সৌম্যই যখন জাতীয় দলের বিগ অ্যাসেট, তখন হাসির রোলে কনফারেন্স সেট। ওল্ড ইজ গোল্ড মন্ত্রেই সাপ মোচনের শর্টকাট। ওদিকে পিএসএল এর মাঠ মাতিয়ে ক্লান্তি ভুলে এবার বিমানে চড়ার পালা রিশাদ, নাহিদ, তামিমদের।
ন্যাশনাল ডিউটি বলে যে কথা, কিন্তু ক্যাপ্টেন মিরাজের কণ্ঠে কি এবারও ঝরবে সেই আক্ষেপের সুর যে আমার সাথে আলোচনা করে না কেউ, নাকি এবারের সিলেকশনটা হয়েছে একদম পারফেক্টলি ব্যালেন্সড? বড় ভাই তামিমের বোর্ডের নতুন সিলেকশন কমিটি কি পারবে কিউইদের ডেরায় লাল সবুজের বিজয় নিশান ওড়াতে? দর্শক, সেসব নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন ক্রীড়া সাংবাদিক তাইব অনন্ত, যাচ্ছি তার কাছে। তাইব, আপনাকে স্বাগত জানাচ্ছি। নতুন প্যানেল, নতুন বোর্ড, সবকিছু আসলে নতুন, কিন্তু সেখানে আসলে যে স্কোয়াডটা আমরা দেখলাম সেখানে নতুন কোনো নাম নেই, নতুন কোনো চমক নেই, কিছুই নেই আসলে। প্যানেলটাও তো নতুন, সিলেকশন প্যানেলটার কথা যদি বলি, প্যানেলটাও একেবারেই নতুন। সেখানেও আসলে কিছু চমক থাকতে পারতো কিনা? না, এটা তো প্রথম অ্যাসাইনমেন্ট তাদের। সেই জায়গা থেকে আপনি যদি বলেন যে চ্যালেঞ্জ তো ছিলই। ইনফ্যাক্ট আবার আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড এই প্যানেলটা তৈরি করে দিয়েছে, নির্বাচকদের প্যানেল, এবং তামিম ইকবাল অ্যাডহক কমিটির প্রধান হিসেবে 11 সদস্য নিয়ে যাত্রা শুরু করলেন। প্রথম অ্যাসাইনমেন্ট তাদের প্রথম অ্যাসাইনমেন্ট। সো প্রথম অ্যাসাইনমেন্টে তারা দলটা পরিবর্তন করেনি। পাকিস্তানের সাথে আমরা 2-1 জিতেছি, সেই দলটাকে অপরিবর্তিত রেখেছেন। সো ঘুরে ফিরে 4টা পেসার, একটা লেফটি স্পিনার রিশাদ, লেগ স্পিন, এই 6 জন বোলারের সাথে আমার বাদ বাকি মিলিয়ে মিশিয়ে টোটাল 15 সদস্যের একটা দল বাংলাদেশ দিয়েছেন বা হাবিবুল বাশার দিয়েছেন। এখানে একটা কথা বলেছেন যে দল পরিবর্তন যেহেতু হয়নি, কারণ তারা মনে করেন যে যারা সুযোগ পায়নি তাদেরকে সুযোগ দেওয়া উচিত। এরকম নাম আছে, যেমন সৌম্য 3 ম্যাচের কোনোটাই খেলতে পারেনি, মাইদুল অঙ্কনও মনে হয় খেলতে পারেননি, ওখানে মনে হয় আফিফকে চান্স দেওয়া হয়েছিল, আফিফ আবার পারফর্ম করতে পারেননি। সো আফিফের সময় দরকার, আবার অঙ্কনের উপরও তো সময় দরকার। অঙ্কন আবার এর আগে যে সিরিজগুলো খেলেছেন সেখানে আবার পারফর্ম করেছেন, খুব বেশি সিরিজও খেলতে পারেননি। তো ওভারঅল আমার কাছে মনে হয় যে হাবিবুল বাশার মানে হি হ্যাজ বিন সিলেক্টর ফর লং টাইম। মাঝখানে কিছুদিন আবার সিলেকশন প্যানেলের বাইরে ছিলেন, এদিক ওদিক অনেক কিছু কাজ করেছেন বিসিবিতে, এখন আবার প্রধান নির্বাচক হিসেবে এসেছেন। খুব ভালো ক্যাপ্টেন্সি করতেন যখন ক্যাপ্টেন্সি করেছেন, এবং তার আন্ডারে আমাদের অনেক ক্রিকেটার ফ্লারিশ করেছে। অ্যাজ এ ক্যাপ্টেন তার খুব প্রশংসা আমি অনেক ক্রিকেটারের কাছ থেকে শুনেছি। সিলেক্টর হিসেবেও তাকে নিয়ে কানাঘুষোটা কম হয়েছে। এটা এমন একটা মিউজিক্যাল চেয়ার যেখানে যেই বসে না কেন তাকে নানা রকম কথা শুনতে হয়। আপনি যদি মিনাজুল আবেদিন নান্নুর কথা চিন্তা করে দেখেন, যে চায়ের দোকান আড্ডা হতো যে নান্নুকে দিয়ে কি আসলে হবে কি হবে না। গাজী আশরাফ হোসেন লিপুর কথা চিন্তা করেন যে কি পরিমাণ সমালোচিত হয়েছেন। সো এই চেয়ারগুলো বা বিসিবি প্রধানের পদটাও একই রকম, এই চেয়ারগুলো খুব ডিফিকাল্ট। এমন কিনা বিষয়টা যে বিসিবিতে কেউ কোনো চেয়ারে বসা মানেই আসলে নিজে থেকে কোনো বিপদ ডেকে আনা, বিষয়টা কি এরকম যেই আসলে বসছে সেই সমালোচিত হচ্ছে? বলতে পারেন, ইন এ সেন্স বলতে পারেন, কারণ কাজটা তো খুব ডিফিকাল্ট। আপনি দেখেন যে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা ক্রিকেট, এবং ক্রিকেটটা আসলে আজকাল আপনি কথার মারপ্যাচ দিয়ে সাধারণ মানুষকে বোঝাতে পারবেন না। মানুষ অনেক স্মার্ট, মানুষ বুঝে যায়। এখন ধরেন আমি আমার একটা স্টেটমেন্ট দিলাম, সেটা আমি আবার কোন পক্ষের হয়ে বলছি এটাও সাধারণ মানুষ বোঝে। সো যে কারো কথা সাধারণ মানুষ খুব ইজিলি মাপকাঠি দিয়ে ধরে ফেলতে পারে। সো আপনি এখানে আসলে কথার মারপ্যাচ দিয়ে বের হওয়াটা মুশকিল, যে কারণে দেখা যাবে যে নানা সময় নানা বড় পোস্টে আপনি যে পোস্টে যাওয়ার আগে একরকমের স্টেটমেন্ট দিচ্ছেন, আবার পোস্টে যাওয়ার পরে ডিফারেন্ট স্টেটমেন্ট দিচ্ছেন, তখন এটা সাধারণ মানুষ ধরে ফেলে, তখনই সমালোচনার জায়গাটা তৈরি হয়, যেটা আমরা এইসব প্রধান সিলেক্টর কিংবা বিসিবির প্রধানের চেয়ারে যারা বসেছেন এবং তাদের কথার যে কথা তারা দিয়েছেন সেই কথার বরখেলাপ করে আবার নতুন তথ্য যখন দেওয়া শুরু করেন, তখনই ক্রিকেট ফ্যানদের চক্ষুশূল হয়ে ওঠেন। আমি মনে করি হাবিবুল বাশার এই জায়গাটাতে অনেক ক্লেভার, এবং হি ইজ এ ভেরি স্মার্ট গাই। উনি জানেন যে আসলে কী করা উচিত, এবং তিনি যেটা করেছেন ফার্স্ট অ্যাসাইনমেন্টে একদম মানে সলিড ডিফেন্স করেছেন। এটাকে বলে ক্রিকেটের ভাষায় যে সামনের পায়ে ভর করে একদম রক সলিড ডিফেন্স করেছেন। তিনি এখানে কোনো ঝামেলায় যেতে চাননি, কোনো রকমের সমালোচনা নিতে চাননি। আমার কাছে মনে হয়েছে বেসিক, কারণ আপনি যদি দেখেন সৌম্য চান্স পায়নি, অঙ্কন চান্স পায়নি, বা 2টো ম্যাচ খেলেছেন আফিফ, 2টো ম্যাচে খুব বেশি রান করতে পারেনি, আই গেস 14 আর 5। সাইফ হাসান এখন পর্যন্ত ওয়ানডেতে 9টা ম্যাচ খেলেছেন ইন্টারন্যাশনালি, 9টা ম্যাচে খুব বেশি রানও করতে পারেনি, একটা মাত্র 50 আছে। সো এই প্লেয়ারগুলোকে সুযোগ দিতে হবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি সাইফ হাসানকে খুব দ্রুত ওয়ানডে টিমে আনা হয়েছে। মানে সাইফের উত্থানটা তো যদি আপনি কামব্যাকটা দেখেন, এটা এশিয়া কাপের তিনি টি20 দলে মানে টি20 ফরম্যাটটাতে জায়গা পেয়েই এত ভালো পারফর্ম করলেন যে তাকে ওয়ানডে টিমে আনা হলো। তো এটাও আমার মনে হয় যে এখন বাংলাদেশকে বেরিয়ে আসতে হবে। এগুলো খুব পুরনো ধরনের পুরনো ধাঁচের ক্রিকেট প্যাটার্ন, এবং একটা সময় আমরা দেখতাম যে একটা ম্যাচ ভালো খেললো না, পরের ম্যাচেই হয়তো তাকে বাদ দিয়েই একাদশটা সাজানো হচ্ছে বা তাকে আসলে বিবেচনায় রাখা হচ্ছে না, এই ধরনের একটা টেন্ডেন্সি ছিল, যেটা হাবিবুল বাশার গতকালই প্রেস কনফারেন্সে বলছিলেন। আমরা কাউকে দলে নতুন করে যুক্ত করতে চাইলে তাকে লম্বা সময়ের জন্যই চাই, এবং
এইটা আসলে কি পুরনো চিত্রটা ফেরাবে কিনা? না, এটা তো একটা ভালো দিক। এটাতে যারা সুযোগ পায়নি বা যারা সুযোগ একটা দুটো ম্যাচে পেয়েছে তারা কিছু রাস্তা পাবে যে ঠিক আছে আমাকে ওয়ার্ল্ড কাপ পর্যন্ত কাউন্ট করা হচ্ছে, যে ঠিক আছে আমি লম্বা সময় পর্যন্ত অন্তত 1 বছর এই সিরিজে পারফর্ম করতে পারলাম না, নেক্সট সিরিজে আই উইল পারফর্ম অ্যান্ড কাম ব্যাক। মানে ওই ভয়টা এখন আর থাকবে না যে ঠিক আছে এই সিরিজে হলো না, যেটা আফিফের হয়তো হতে পারতো যে আমি এতদিন পর ফিরলাম ওয়ানডেতে, রান করতে পারলাম না, তো আমাকে বসিয়ে দেওয়া হবে। এটা মনে হয় আফিফের এখন এই ভয়টা কাজ করবে না। এটা প্রধান নির্বাচক হিসেবে তিনি ন্যাশনাল টিমের এই প্লেয়ারদের যারা পাইপলাইনে রয়েছে, যারা ইন অ্যান্ড আউটস হয়তো ঢুকছে বেরিয়ে যাচ্ছে, তাদের জন্য একটা স্বস্তির খবর যে তাদেরকে একটা লম্বা সময় তিনি রাখতে চাইছেন। আমি পজিটিভলি দেখছি, মানে ফার্স্ট অ্যাসাইনমেন্টে আমি বলবো যে 190 পেয়েছেন হায়বুল বাশার এবং তার টিম। নিউজিল্যান্ডকে নিয়ে যদি একটু কথায় আসি, নিউজিল্যান্ড শক্তিশালী দল, সেটা আমরা সবাই জানি। সেখানে আসলে এই ওয়ানডে দলটা কেমন পারফর্ম করতে পারে, প্রত্যাশাটা আসলে কতটুকু দেখছেন? ঘরের মাটিতে সিরিজ খেলবে, চট্টগ্রাম বা ঢাকা মিলিয়ে আসলে খেলবে, সেখানে আসলে প্রত্যাশাটা কতটুকু করতে পারি আমরা এই দলটাকে? আপনি যদি নিউজিল্যান্ডের ওয়ানডে টিমটাকে দেখেন, মানে ধরেন আমরা তো সাংবাদিকতা করছি, ক্রীড়া সাংবাদিকতা করছি এবং আমাদের অলমোস্ট প্রত্যেকটা ন্যাশনাল টিমের নামগুলো মুখস্থ। আমি নিউজিল্যান্ড টিমের অনেককেই চিনি না, মানে এটা, এবং এটার কারণটা হচ্ছে যে নিউজিল্যান্ডের এই টিমের অনেক প্লেয়ার এই টিম থেকে এসেছে যারা শ্রীলঙ্কা সফরে রয়েছে, তাদের মধ্যে যারা পারফর্ম করেছে। আমাকে কিন্তু দেখেন ফোন খুলে দেখতে হচ্ছে, আমি নামগুলো মনে করতে পারছি। এবং ওরা তো অনেক চেঞ্জও করে, ওরা অনেক চেঞ্জ করে। রয়েছেন, আদি অশোক রয়েছেন, এই নামগুলো আমার ধারণা যে যারা নিউজিল্যান্ডের এই টিমের খেলা তো কেউ ফলো করে না, সো অবভিয়াসলি নামগুলো খুব ডিফারেন্ট লাগার কথা। ক্রিশ্চিয়ান ক্লার্ক রয়েছেন, বেন সিয়ার শুধুমাত্র টি20 খেলবেন, ওয়ানডেতে তাকে পাওয়া যাবে না কারণ তিনি পিএসএল এর রাওয়ালপিন্ডিজের হয়ে খেলছেন। সো এই যে এই নামগুলো যারা শ্রীলঙ্কাতে নিউজিল্যান্ড এর হয়ে পারফর্ম করেছেন তাদেরকে ফিরিয়ে আনা হয়েছে। আবার যদি আমি ওদের পেস অ্যাটাকটা দেখি যে ওরুক আর ব্লেন টিকনারকে আনা হয়েছে, তো নিউজিল্যান্ডের এটা মেইন টিম না, বিকজ নিউজিল্যান্ডের মেইন প্লেয়াররা তারা আইপিএল এবং পিএসএল এ ব্যস্ত এবং তাদের সাথে এত কোটি টাকার চুক্তি যে তারা ওই তাদের বোর্ডকে এটা বোঝাতে সমর্থ হয়েছে যে আমরা বাংলাদেশ সফরটা করব না। এবং এটা নিউজিল্যান্ডের বহুত দিনের প্র্যাকটিস, এটা এমন না যে তারা এইবারই করলো। এই প্র্যাকটিসটা এনজেড ক্রিকেট এটা বহুত সময় ধরে তারা করছে, তাদের ক্রিকেটারদের এই প্রায়োরিটিটা তারা দেয় যখন ছোট সিরিজ থাকে, বা এমনভাবেই তারা সিরিজটা ফেলে যেন ওইটা ওই আইপিএল আর পিএসএল এর মধ্যেই পড়ে, বা আইপিএল এর মধ্যেই পড়ে, বেসিক্যালি পিএসএল না আইপিএল এর মধ্যেই পড়ে। সো নিউজিল্যান্ডের যে দলটা আসছে, আপনি এই দলটার সাথে যদি বাংলাদেশের দলটাকে কম্পেয়ার করেন, বাংলাদেশ ইজ হেভিলি ফেভারিট। একে তো নিজের মাঠে খেলা, তার মধ্যে আপনি পাকিস্তানকে মাত্র 2-1 হারিয়েছেন ওয়ানডেতে, এখন আপনি আবার ওদের এমন একটা টিমের এগেনস্টে খেলছেন। এই টিমটা যে খারাপ আমি এটা বলছি না, আমি দ্বিতীয় সারি নিউজিল্যান্ড দল বলছি, কিন্তু এটাও মাথায় রাখতে হবে এই দলটা কিন্তু ভারতের বিপক্ষে ঐতিহাসিক একটা জয় নিয়ে ফিরেছে এবং ওই দলের অনেক সদস্য এই সফরে থাকবেন। সো এবং টম মানে ল্যাথাম এই টিমের ক্যাপ্টেন, যখন স্যান্টনার ক্যাপ্টেন্সি করেন না তখন ল্যাথাম ক্যাপ্টেন্সি করেন, এবং ল্যাথাম ভেটারান একজন ক্রিকেটার, খুব ভালো ক্রিকেটার। নিক কেলি রয়েছেন, ল্যাথাম রয়েছেন, উইল ইয়াং রয়েছেন, সো 3-4টা ক্রিকেটার রয়েছেন, ব্যাটার রয়েছেন যারা লম্বা সময় ধরে সার্ভিস দিচ্ছেন। সো একেবারেই ইনএক্সপিরিয়েন্স বলার কিন্তু সুযোগ নাই। আবার পরীক্ষাটা যে নিউজিল্যান্ডের জন্য বেশি, এটাও আবার বলার সুযোগ রয়েছে যে নিউজিল্যান্ডকে এইখানে বাংলাদেশের মাটিতে এসে বাংলাদেশকে ওয়ানডে, এবং বাংলাদেশ আসলে এই দলটা নিয়েই পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতে আসলো। এখন নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে নিশ্চয়ই আত্মবিশ্বাসটা তো অনেক বেশি থাকবেই। তার সঙ্গে ওই যে আপনি যেটা বলছিলেন অনভিজ্ঞ বললে আসলে কথাটা প্রপার ওয়ার্ড থ্রোয়িংটা হচ্ছে না, কিন্তু ওই যে আপনি দ্বিতীয় সারির দল বলছেন, সেখানেও তো আসলে বাংলাদেশের এই দলে যারা আছেন প্রত্যেকেই অভিজ্ঞ। আপনি পেস ডিপার্টমেন্ট দেখেন বা ব্যাটিং ডিপার্টমেন্টটা দেখেন, সব জায়গায় আসলে অভিজ্ঞতার ছাপটাই আসলে ফুটে উঠছে। সো সেই ক্ষেত্রে বাংলাদেশ আসলে নিঃসন্দেহে তো এগিয়ে থাকবে। ব্যাটিং ডিপার্টমেন্ট নিয়ে আমাদের সবসময় একটা মাথা ব্যথার কারণ থাকে, ব্যাটিংটা কলাপস করে সবসময়, সেটা আমরা দেখি। একটা পরীক্ষা যেহেতু আগে পাকিস্তানের বিপক্ষে দিয়ে এসছে বাংলাদেশ এই দলটা নিয়ে, নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিং ডিপার্টমেন্টটা কি এবার তাদের ওই ব্যর্থতার গ্লানি মুছে ভালো কিছু করতে পারবে কিনা? লিটন এই সিরিজে 4 খেলবেন, তো আসলে ওখানে একটা এক্সপিরিয়েন্স ক্যাম্পেনার নির্বাচক প্যানেল তারা মনে করছে যে এমন কাউকে রাখা উচিত যার উপর ভরসা করা যায়, এবং স্পেশালি প্রধান নির্বাচক তিনি উল্লেখ করেছেন যে মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহর এই গ্যাপটা ফিল আপ করতে হলে আমাদের লিটনকেই লাগবে। লিটন কনসিস্টেন্ট না, সেটা যে কোনো ফরম্যাটে আপনি দেখেন না কেন, কনসিস্টেন্সিটা এটা তো বাংলাদেশের ব্যাটারদের বা মানে বাংলাদেশের ক্রিকেটারদের চিরাচরিত একটা সমস্যা যে তারা কনসিস্টেন্সি ধরে রাখতে পারেন না। তো আমি জানি না যে আসলে লিটন কতটা করবেন, কিন্তু যদি প্রধান নির্বাচক তাকে এটা বলে থাকেন যে আপনার উপর ভরসার জায়গা রয়েছে এবং আপনি ভালো পারফর্ম করবেন, লিটন আবার একটা ফরম্যাটে ক্যাপ্টেন্সিও করেন, সো এই সব কিছু মিলে আমার মনে হয় যে লিটনের
ভালো পারফর্ম করা উচিত এই সিরিজ স্পেশালি, কারণ আপনি যখন 10 বছর ধরে ইন্টারন্যাশনাল অ্যারেনাতে খেলছেন এবং আপনি জানেন যে আপনার কনসিস্টেন্সির অভাব রয়েছে এবং আপনি জানেন যে নিউজিল্যান্ড আপনার দেশে আসছে এবং নিউজিল্যান্ডের এই দলটা অতটা শক্তিশালী দল নয়, তখন না আপনার শেয়ারটা আপনার দেওয়া উচিত, কারণ এই ধরনের সুযোগ আপনি কখন পাবেন? আপনার স্ট্যাটে তো নিউজিল্যান্ডের এগেনস্টে যদি এই 3 ম্যাচে একটা সেঞ্চুরি থাকে, একটা 50 থাকে, এটা তো আপনার ক্যারিয়ার শেষে জলজল করবে। যেন ওই আফসোসটা না হয় যে আচ্ছা আমি অন্তত 5টা সেঞ্চুরি কম করেছি বা 10টা 50 কম করেছি। সো আমি মনে করি যে দিস ইজ দ্য সিরিজ যখন বাংলাদেশের প্লেয়ারদের যারা লম্বা সময় ধরে ন্যাশনাল টিমের হয়ে খেলছেন, যাদের রিপ্লেসমেন্ট হয় না, যারা খারাপ খেললেও দলে টিকে যান, ভালো খেললে তো টিকে নি, এদের ভালো পারফর্ম করা উচিত। এবং একটা জিনিস মাথায় রাখতে হবে যে বাংলাদেশের সামনে ওয়ার্ল্ড কাপের যে মানে এই 8 থেকে সরাসরি ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করার যে জায়গাটা, এটা নিশ্চিত করতে হলে তো এই সিরিজে বাংলাদেশ ডেফিনেটলি 3-0 সিরিজটা জেতার চেষ্টা জেতা করবে। উচিত। একটু পিএসএল এর আলোচনায় আসতে চাই। পিএসএল এ টাইগার ক্রিকেটারদের বেশ ভালো পারফরমেন্স আমরা দেখেছি বোলিং ডিপার্টমেন্টটায়। ব্যাটারদের আসলে পারভেজ ইমন একটা ইনিংস ভালো খেলেছেন, তাছাড়া আসলে ওরকম করে উল্লেখযোগ্য আমি পয়েন্ট আউট করবো ওরকম জায়গা আসলে খুঁজে পাওয়া অভাব একেবারেই। নাহিদ রানা 5টা উইকেট নিয়েছেন, মোস্তাফিজ তো অ্যাজ ইউজুয়াল তার চেনানোতে সে সবসময় আসলে একেবারে মুন্সিয়ানা দেখান। সো সব মিলে আসলে পিএসএলটা তো নিশ্চয়ই দারুণ একটা অভিজ্ঞতা দিল টাইগার ক্রিকেটারদের, সেইটা আসলে কতটুকু এই সিরিজে কাজে লাগবে? ফরম্যাটটাই তো একদম ডিফারেন্ট। ওরা এখানে টি20 খেলছেন, এখানে এসে ওয়ান ডে খেলবেন। সো এখনকার মডার্ন ডে ক্রিকেটে আসলে এভাবে সাডেনলি এসে মাইন্ড চেঞ্জ করা, পাকিস্তান থেকে কিন্তু বাংলাদেশে আসার পথটাও একটু ডিফিকাল্ট, ঘুরে আসতে হয়। সো জার্নিটাও লম্বা হবে, লম্বা একটা জার্নি, সেই প্র্যাকটিসে নামতে হবে। 17 তারিখ প্রথম ম্যাচ, দল ঘোষণা করা হয়ে গেছে। সো এখন টপ 15 মাঠে অনুশীলনটা করবে। আমি মনে করি যে তানজিদ তামিম ওয়াজ আনলাকি, কারণ বাংলাদেশের অভিষেকটাই হলো আপনি না। যদি বাংলাদেশের টি20 স্ট্যাট দেখেন যে সাকিবের এবং লিটনের পরে সবচেয়ে বেশি 50 তানজিদ তামিমের, এবং আমি মনে করি যে হি ইজ এ ফ্যান্টাস্টিক প্লেয়ার। বিপিএল এর ফাইনালেও 100 মেরেছেন এবং লম্বা রেসের ঘোড়া এবং খুব ভালো খেলেন এবং এত ছোটখাটো শরীর বা এত অবলীলায় ছক্কা মারেন, ওই সূর্যবংশীর মতো। দেখবেন যে সূর্যবংশীকে নিয়ে ইন্ডিয়ান মিডিয়াতে বলা হয় যে সূর্যবংশীকে কেউ অনুশীলনে সামনে বল ফেলতে চায় না, কারণ সূর্যবংশী যদি মেরে দেয় বোলারকে, বলটা যদি বোলারের গায়ে বা মুখে এসে লাগে বোলার ভয় পায়, এই জন্য শর্ট বল করে যাতে ডানে বামে মারে। তো তানজিদ তামিমের ওই সূর্যবংশীর মতো অত পাওয়ার নেই, কিন্তু হি হ্যাজ দ্যাট পাওয়ার যে তিনি অনেক ছক্কা মারতে পারেন এবং সম্ভবত গেল বছর টি20তে সবচেয়ে বেশি ছক্কাটা তানজিদ তামিমের বাংলাদেশের হয়েছিল। তো আই ভেরি আনলাকি। আমি মনে করি তানজিদ তামিম শুড হ্যাভ গেটেন ওয়ান ম্যাচ অ্যাটলিস্ট, হয়নি। আর যখনই ইমন ফর্মে ফিরলেন, এবং ইমন তো ওয়ানডে টিমের পার্টও না, সো তিনি অবলীলায় 25 তারিখ পর্যন্ত খেলতে পারতেন, চোটে পড়েছেন। আনলাকি, ভেরি আনলাকি যে প্রথম তার দেশের বাইরে কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট, সেখানে মাত্রই যখন ফর্মে আসলেন, সম্ভবত 19 বলে 45 করেছেন বা 18 বলে 45 করেছেন, খুব ভালো খেলছিলেন। ইমনের ফিরে আসাটা আনলাকি। আর বাদ বাকিদের বলতে বলতে আসলে নাহিদ রানা ওয়াজ এক্সট্রাঅর্ডিনারি। মানে ধরেন ফরম্যাট আলাদা হলো, নাহিদ রানা যে বোলিংটা করেছেন, কালকে মনে হয় 17 রান দিয়ে 2টো উইকেট পেয়েছেন, 15 রান দিয়ে 2টো উইকেট পেয়েছেন। আগের দিন 7 রান দিয়ে 3টে উইকেট পেয়েছেন। পিএসএল এর সবচেয়ে ভালো রেকর্ডময় বোলিং করেছেন। নাহিদ রানা ইজ লুকিং ভেরি ফ্রেশ, ভেরি এনার্জেটিক। দেখে মনে হচ্ছে যে অপোনেন্ট ব্যাটাররা ভয় পাবে এরকম একটা বোলার বাংলাদেশ প্রডিউস করেছে, এবং নাহিদ রানার কাছ থেকে ওই সার্ভিসটা চাই আমরা। আনফর্চুনেটলি রিশাদ ফর্মে নেই। এবং এক্স্যাক্টলি এই প্রশ্নটাই করতাম। রিশাদ বিগ ব্যাশে যে পারফরমেন্স দেখিয়েছেন, এরপরে পিএসএলটা নিয়ে আরও বেশি আশা করছিল তার ফ্যানরা, কিন্তু সেই পারফরমেন্সটা আসলে দেখা যায়নি। ছোট্ট করে একটু জানবো এইটার আসলে কারণটা কি হতে পারে? না, এটা হতেই পারে। মানে প্রথম কথা হচ্ছে যে আগের পিএসএল খুব ভালো করেছেন, এবারের বিগ ব্যাশে তো সুপার পারফর্ম করেছেন। সো ইট ডাজন্ট মিন যে আপনি আসলে সবখানে সাকিব আল হাসান কি সবগুলো ফ্র্যাঞ্চাইজি লেগে ভালো করতেন, এটা হতেই পারে। এবং যখন একটা বোলার কন্টিনিউয়াসলি একটার পর একটা বড় টুর্নামেন্টে ভালো করতে থাকেন, তাকে নিয়ে কাটাছেড়াটা বেশি হয়, বিশ্লেষণ বেশি হয়। ঋষাদকে নিয়ে তাই হয়েছে। পিএসএল এ অপোনেন্ট টিমগুলো তাকে রিড ভালো করেছে, প্রত্যাশার চাপটা বেশি ছিল এবং মার খেয়েছেন। এবং পিএসএল এ এখন তো রানও হচ্ছে, এটাও মাথায় রাখতে হবে যে রানও বেশি হচ্ছে। সো আমি মনে করি না যে ঋষাদের মতো চ্যাম্পিয়ন বোলার এই ধরনের একটা টুর্নামেন্টে খারাপ, অনেক রান দিয়েছেন এবং মাত্র মনে হয় 2টো উইকেট পেয়েছেন 4 ইনিংসে। সো ভেরি আনলাকি। আই গেস ওয়ানডে সিরিজে হি উইল কাম ব্যাক। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ফেরান তোরেসের জোড়া গোলে স্প্যানিওলকে নিয়ে রীতিমতো ছেলে খেলা করলো স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। ঘরের মাঠে 4-1 গোলের বড় জয়ে রিয়ালের সাথে 9 পয়েন্টে এগিয়ে শীর্ষস্থান অক্ষুণ্ণ রাখলো কাতালানরা। ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। 9 মিনিটে লামিন ইয়ামালের কর্নার থেকে হেডে গোল করে দলকে এগিয়ে দেন ফেরান তোরেস। এর ঠিক 17 মিনিট পর পাল্টা আক্রমণে ইয়ামালের থ্রু পাস থেকে নিজের দ্বিতীয় গোল করেন এই স্প্যানিশ স্ট্রাইকার। প্রথমার্ধে আরও কয়েকটি সুযোগ তৈরি হলেও ব্যবধান বাড়াতে পারেনি বার্সেলোনা। দ্বিতীয়ার্ধের শুরুতে লোজানের গোলে ব্যবধান কমায় স্প্যানিয়ল, তবে শেষ দিকে আর কোনো ভুল করেনি বার্সা। 87 মিনিটে ইয়ামালের ট্যাপ ইন ও যোগ করার সময় বদলি নামার রাশফোর্ডের গোলে 4-1 ব্যবধানের জয় নিশ্চিত করে কাতালানরা।
আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেয়ার কাজটা শক্ত করল লিভারপুল। অ্যানফিল্ডে ফুলহ্যামকে 2-0 গোলে হারিয়ে টেবিলের শীর্ষ 5-এ আছে অলরেডস। 32 ম্যাচে দলটার পয়েন্ট 52। প্রিমিয়ার লিগের শিরোপার দৌড় থেকে আগেই ছিটকে গেছে লিভারপুল। লড়াইটা এখন শীর্ষ 5-এ থেকে পরের মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলা। সেই কাজটা ঠিকঠাক সারছে অবশ্য আর্নে স্লটের শিষ্যরা। ফুলহামের সাথে ম্যাচের 36 মিনিটে রিও অ্যানগুমোহর বা প্রান্ত থেকে নেয়া কোনাকুনি শটে করা গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। এর 4 মিনিট পরেই মিশরীয় তারকা মোহাম্মদ সালাহর পা থেকে আসে পরের গোলটা। ঘরের দর্শকদের সামনে শেষ পর্যন্ত 2-0 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল। ক্রিস্টিয়ানো রোনালদোর গোল আর আল নাসরের জয়, এই দুই যেন পাশাপাশি ছুটে চলা কোনো নদী। আল আখদৌর ঘরের মাঠে 2-0 গোলে জয়ের রাতে রোনালদো পেয়েছেন গোলের দেখা। নাসরের হয়ে আরেকটি গোল করেন আরেক পর্তুগিজ জোয়াও ফেলিক্স। রোনালদোর 1000 গোলের মাইলফলক স্পর্শ করতে আর মাত্র 32 গোল দরকার। 968 ক্যারিয়ার গোল নিয়ে বীর দর্পে CR7 এখনও মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন। ম্যাচের 15 মিনিটেই রোনালদোর গোলে এগিয়ে যায় আল নাসর। প্রথমার্ধ শেষ হয় 1-0 গোলে। সেকেন্ড হাফ শুরুর 2 মিনিটের মাথায় জোয়াও ফেলিক্সের পা থেকে আসে দ্বিতীয় গোল। আল আখদৌদ ম্যাচে আর তেমন সুবিধা করতে পারেনি। 2-0 গোলের জয়ে লিগে টানা 14 জয়ের রেকর্ড ধরে রাখলো আল নাসর। এখনকার খেলাযোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। 71 সাথেই থাকুন।